ব্যবসার দুনিয়াটা মানে বাইরে থেকে দেখলে অনেক সময় খুব কঠিন মনে হয়, তাই না? মনে হয় যেন কত শত নিয়ম কানুন, বড় বড় ডিগ্রি। ঠিক, যেন এমবিএ না করলে কিছুই হবে না। কিন্তু আসলেই কি ব্যাপারটা এত জটিল, নাকি কিছু বেসিক জিনিস জানলেই হয়? আসলে এই ধারণাটাকেই চ্যালেঞ্জ করেছেন জশ কাফম্যান তার পার্সোনাল এমবিএ বা ব্যক্তিগত এমবিএ বইটাতে। উনি খুব পরিষ্কার করে বলেছেন, ব্যবসার মূল জ্ঞানটা আসলে কোনো রকেট সায়েন্স নয়। হ্যাঁ, এটাই কোনো দুর্ভেদ্য রহস্য নয়। একদম। এটা একটা স্কিল, একটা দক্ষতা, যা যে কেউ চেষ্টা করলে শিখতে পারে, ফর্মাল ডিগ্রির বাইরে গিয়েও। আর সেজন্যই আজ আমরা কাফম্যানের বই থেকে কিছু জরুরি একদম কোর আইডিয়া নিয়ে কথা বলবো। লক্ষ্যটা হলো ব্যবসার ওই মূল নীতিগুলো একটু সহজ করে বোঝা, যেগুলো জানলে কিন্তু যে কোনো ব্যবসায় সুবিধা হয়। হুম কাফম্যানের মূল কথাটা আমার যা মনে হয়েছে, ব্যবসা হলো কয়েকটা লজিক্যাল যুক্তিসঙ্গত আর একটার সাথে আরেকটা জড়িত এরকম কিছু কাজের সমষ্টি। ঠিক। তো চলুন এই কাজগুলো বা প্রক্রিয়াগুলো কি সেটা নিয়ে একটু গভীরে যাই। কফম্যান তো বলছেন যে কোনো সাকসেসফুল ব্যবসার দিকে যদি আমরা তাকাই, দেখব সেখানে 5টা খুব জরুরি অংশ বা পার্টস আছে। হ্যাঁ, 5 এসেনশিয়াল পার্টস অফ বিজনেস। এগুলো হলো ব্যবসার বলতে পারেন ভিত্তি বা কঙ্কাল। এগুলোর কোনো একটা যদি নড়বড়ে হয়, তাহলে পুরো ব্যবসাই কিন্তু ঝুঁকির মুখে পড়ে যায়। এই 5টা অংশ হল, প্রথমটা মূল্য সৃষ্টি বা ভ্যালু ক্রিয়েশন। হ্যাঁ। ভ্যালু ক্রিয়েশন, আচ্ছা। খুব সহজ করে বললে, মানুষ কি চায় বা তাদের কি দরকার, কোনো সমস্যা আছে, সেটা খুঁজে বের করা আর সেই অনুযায়ী কিছু একটা তৈরি করা বা জোগাড় করা। স্রেফ কিছু বানানো নয়, এমন কিছু যা আসলেই কারো কাজে লাগছে, কোনো সমস্যার সমাধান করছে। একদম, কোনো রিয়েল নিড বা প্রয়োজন মেটানো। এটাই হলো আসল ভ্যালু ক্রিয়েশন। ধরুন, এমন কিছু যা মানুষের জীবনটা একটু সহজ করে বা কোনো কাজ দ্রুত করতে সাহায্য করে। বুঝলাম। তাহলে গোড়াতেই দরকারি কিছু একটা তৈরি হলো। তারপর তার পরের ধাপটা হলো বিপণন বা মার্কেটিং। আপনি যে দারুণ জিনিসটা বানালেন বা যে সেবাটা দিচ্ছেন, সেটার দিকে মানুষের নজর আনা, তাদের মনে আগ্রহ তৈরি করা। ও আচ্ছা, প্রোডাক্ট তো বানালাম, এখন লোককে জানাতে হবে। হ্যাঁ, জানাতে হবে। কাফম্যান এখানে একটা মজার কথা বলেছেন, মার্কেটিংয়ের সবচেয়ে বড় ফেলিওর কি জানেন? কি? বোরিং হওয়া। নীরস বা একঘেয়ে। চারদিকে এত আওয়াজ, এত কিছু, তার মধ্যে আপনার কথাটা যেন মানুষ শোনে, আগ্রহ পায়। এটা শুধু বিজ্ঞাপন না, তার চেয়েও বেশি কিছু, একটা কানেকশন তৈরি করা। গল্পটা জরুরি তাহলে। শুধু ভালো জিনিস হলেই হবে না, সেটা যে আছে আর কেন দরকারি তার নানা সুন্দরভাবে বলা। বেশ, তো মানুষ আগ্রহ দেখালো। তারপর আসে 3 নম্বর পার্ট, বিক্রয় বা সেলস। যারা আগ্রহ দেখিয়েছেন তাদের সেই আগ্রহটাকে এবার ফাইনাল ডিসিশনে নিয়ে যাওয়া, যাতে তারা টাকা দিয়ে আপনার ক্রেতা হন, কাস্টমারে পরিণত করা। হ্যাঁ, এখানে সবচেয়ে জরুরি হলো আস্থা তৈরি করা, ট্রাস্ট বিল্ড করা। ক্রেতার মনে কিন্তু কেনার সময় নানা প্রশ্ন থাকে, ঝুঁকি মনে হয়, জিনিসটা ভালো হবে তো, পয়সাটা উসুল হবে, ঠিক ঠিক সংশয় থাকে। সেই সংশয়গুলো দূর করা, বিশ্বাস তৈরি করা, এটাই সেলসের মূল কাজ। আর ঝুঁকিটা কমানো। হ্যাঁ, তাহলেই লেনদেনটা হয়। বিশ্বাস আর ঝুঁকি কমানো, এই দুটো হলো সেলসের চাবি। আচ্ছা, ক্রেতা পাওয়া গেল, বিক্রি হলো, কাজ শেষ? না, এখনো না। 4 নম্বরটা ভীষণ জরুরি, সেটা হলো মূল্য সরবরাহ বা ভ্যালু ডেলিভারি। ভ্যালু ডেলিভারি? হ্যাঁ, হলো ক্রেতাকে যা দেওয়ার কথা ছিল, যে প্রমিসটা করা হয়েছিল, সেটা ঠিকঠাক মতো তাদের হাতে পৌঁছে দেওয়া, এবং তারা যেন সেটা পেয়ে বা ব্যবহার করে সন্তুষ্ট হন। ও আচ্ছা, শুধু বিক্রি করে দেওয়াই না? না, প্রোডাক্টটা ঠিকমতো ডেলিভারি দেওয়া, ইনস্টল করে দেওয়া, বিক্রির পর কোনো সমস্যা হলে সাপোর্ট দেওয়া, তাদের প্রশ্নের উত্তর দেওয়া, এই সব কিছুই এর মধ্যে পড়ে। এখানে যদি গণ্ডগোল হয়, কথা রাখতে না পারেন, তাহলে ব্যবসার সুনাম শেষ। একদম। বিশ্বাস একবার হারালে সেটা ফিরে পাওয়া যে কি কঠিন। প্রতিজ্ঞা রক্ষা করা, ভ্যালুটা শেষ পর্যন্ত কাস্টমারের হাতে ঠিকমতো তুলে দেওয়া। বেশ, আর 5 নম্বরটা? 5 নম্বর এবং শেষ জরুরি অংশটা হলো অর্থায়ন বা ফিন্যান্স। সোজা কথায় টাকার হিসাব রাখা। টাকা পয়সার ব্যাপার। হ্যাঁ, ব্যবসা চালাতে গেলে তো টাকা লাগে। কোথার থেকে টাকা আসছে, আয় কোথায় হচ্ছে, আর কোথায় টাকা যাচ্ছে, খরচ কোথায় হচ্ছে, এই সব কিছুর হিসাব রাখা।
আর সবচেয়ে বড় কথা, লাভ থাকছে কিনা সেটা দেখা। অবশ্যই, লাভ না হলে তো ব্যবসা চলবে না। ঠিক, আয় যেন ব্যয়ের চেয়ে বেশি হয় এটা নিশ্চিত করা। এটা শুধু হিসাব রাখা না, ব্যবসার হেলথ কেমন সেটা বোঝা আর ভবিষ্যতের জন্য প্ল্যান করার জন্য এটা অপরিহার্য। দারুণ। এই 5টা পিলার, ভ্যালু ক্রিয়েশন, মার্কেটিং, সেলস, ভ্যালু ডেলিভারি আর ফিন্যান্স, এগুলো একসাথে ভাবলে তো যে কোনো ব্যবসার মূল কাঠামোটা পরিষ্কার হয়ে যায়। ছোট হোক বা বড়, মনে হচ্ছে যেন একটা এক্স-রে প্লেট দেখলাম ব্যবসার। হ্যাঁ, এই ফ্রেমওয়ার্কটা খুবই কাজের। কিন্তু কাফম্যান কি শুধু এই 5টা অংশের কথাই বলেছেন, নাকি এগুলোকে ঠিকঠাক চালানোর জন্য মানে আরও কিছু ভেতরের জিনিসের কথাও বলেছেন? অবশ্যই বলেছেন। এই 5টা অংশ তো হলো কাঠামো, কিন্তু এগুলোকে বাস্তবে চালাবে কে, কিভাবে চালাবে, সেজন্য কাফম্যান আরও অনেকগুলো জরুরি কনসেপ্ট আর যাকে বলে মেন্টাল মডেল বা চিন্তার কাঠামোর কথা বলেছেন। মেন্টাল মডেল? হ্যাঁ, আর মজার ব্যাপার হলো এগুলো শুধু বিজনেস থেকে নেওয়া নয়। সাইকোলজি মানে মনোবিজ্ঞান, সিস্টেম থিওরি, এমনকি পার্সোনাল প্রোডাক্টিভিটি বা ব্যক্তিগত দক্ষতা থেকেও নেওয়া। এগুলো হলো ব্যবসার ইঞ্জিনটাকে স্মুথলি চালানোর টুলস। ব্যবসার সাথে সাইকোলজি, সিস্টেম থিওরি, এগুলোর কানেকশনটা কোথায় একটু যদি বলেন। যেমন ধরুন বাজার বোঝা। কাফম্যান এখানে একটা খুব দরকারি নিয়মের কথা বলেন, আয়রন ল অফ দ্য মার্কেট, মানে বাজারের লৌহ নিয়ম। আয়রন ল? সেটা কি? খুব সিম্পল কিন্তু শক্তিশালী। আপনি যদি এমন কিছু বানান যার আসলে কোনো চাহিদাই নেই বাজারে, মানে কেউ ওটা চায়ই না, তাহলে আপনি যত ভালো করেই বানান, যত সুন্দর মার্কেটিং করেন, ওটা ফেল করবেই। ও, মানে আগে দেখতে হবে লোকে জিনিসটা চায় কিনা। একদম। বাস্তব চাহিদা আছে কিনা সেটা যাচাই করা সবার আগে জরুরি। নিজের আইডিয়ার প্রেমে পড়ার আগে দেখতে হবে মার্কেট কি বলছে, আবেগ দিয়ে নয়, ডেটা দিয়ে। এটা তো খুবই লজিক্যাল। আগে চাহিদা, তারপর সরবরাহ। আচ্ছা, ধরলাম চাহিদা আছে, এরপর তো দামের প্রশ্ন আসে, প্রাইসিং। ঠিক, এরপর আসে মূল্য নির্ধারণ বা প্রাইসিং। আমরা সচরাচর কি ভাবি, জিনিসটা বানাতে যা খরচ হলো তার সাথে কিছু লাভ যোগ করে দাম ঠিক করে দিলাম, তাই তো? হ্যাঁ, মোটামুটি এটাই তো করা হয়, কস্ট প্লাস প্রাইসিং। কাফম্যান বলছেন এটা ঠিক আছে, কিন্তু এটাই সব না। দামটা ঠিক করা উচিত আসলে আপনি কাস্টমারকে কতটা ভ্যালু দিচ্ছেন তার উপর ভিত্তি করে। আপনার জিনিসটা ব্যবহার করে কাস্টমারের কত বড় সমস্যার সমাধান হচ্ছে বা তার জীবন কতটা সহজ হচ্ছে। ও আচ্ছা, মানে কাস্টমারের পার্সপেক্টিভ থেকে ভ্যালুটা বিচার করতে হবে। হ্যাঁ, সেই ভ্যালুটার রিফ্লেকশন দামে থাকা উচিত। আর দাম নিজেই কিন্তু একটা সিগন্যাল দেয়। কোয়ালিটি সিগন্যাল, ভ্যালুর সিগন্যাল। কম দাম মানেই যে লোকে কিনবে তা কিন্তু সবসময় সত্যিই নয়। এটা ইন্টারেস্টিং পয়েন্ট। দাম শুধু খরচ নয়, ভ্যালুরও একটা প্রতিচ্ছবি। আচ্ছা, আপনি মনোবিজ্ঞানের কথা বলছিলেন। ব্যবসার সিদ্ধান্তে মানুষের মনস্তত্ত্ব কিভাবে কাজ করে? অনেকভাবে। হিউম্যান সাইকোলজি বোঝাটা কিন্তু খুব জরুরি, বিশেষ করে মার্কেটিং আর সেলসের জন্য তো বটে। আবার ধরুন যিনি ব্যবসা চালাচ্ছেন তার নিজের ডিসিশন মেকিংয়ের জন্য। নিজের ডিসিশনের জন্য? কিভাবে? কারণ আমরা মানুষরা তো সবসময় পুরোপুরি যুক্তিসঙ্গত আচরণ করি না, তাই না? আমাদের সিদ্ধান্তে অনেক সময় নানা রকম বায়াস কাজ করে। কগনিটিভ বায়াস? ও হ্যাঁ, কগনিটিভ বায়াস। যেমন কাফম্যান কয়েকটা কথা বলেছেন। একটা খুব কমন হলো সাঙ্ক কস্ট ফ্যালাসি। মানে ধরুন আপনি কোনো একটা প্রজেক্টে অনেক টাকা, সময় বা শ্রম দিয়ে ফেলেছেন। এখন দেখছেন যে ওটা ঠিক দিকে যাচ্ছে না, লাভ হবে না। কিন্তু ওই যে এত কিছু ইনভেস্ট করে ফেলেছেন, সেটার মায়ায় আপনি ভুল জেনেও ওটা চালিয়ে যেতে চান। আরও টাকা ঢালেন, ভাবেন না এতদূর যখন এসেছি ছেড়ে দেওয়া যাবে না। হ্যাঁ, এটা হয়, খুব পরিচিত। সিনেমা ভালো না লাগলেও পুরোটা বসে দেখা, কারণ টিকিট কেটে ফেলেছি। ঠিক তাই। এই একই জিনিস ব্যবসার বড় বড় সিদ্ধান্তে হয়। এটা জানা থাকলে আমরা হয়তো একটু থামতে পারি, লজিক্যালি ভাবতে পারি যে আগের খরচটা তো চলেই গেছে, এখন কি আরও খরচ করাটা ঠিক হবে? সচেতন থাকা দরকার। আর কোনো বায়াস? আরেকটা গুরুত্বপূর্ণ হলো লস অ্যাভার্শন। লস অ্যাভার্শন মানে ক্ষতি এড়ানোর প্রবণতা। রিসার্চ দেখায় যে আমরা লাভ করার আনন্দের চেয়ে ক্ষতি হওয়ার ভয়কে অনেক বেশি গুরুত্ব দিই। তাই নাকি? মানে 10 টাকা পাওয়ার খুশির চেয়ে 10 টাকা হারানোর দুঃখ বেশি? অনেক বেশি। এর প্রভাব মার্কেটিংয়ে পড়ে। যেমন ধরুন অফার সীমিত সময়ের জন্য,
এটা শুনলে আমাদের মনে হয় যদি না কিনি তাহলে মিস করব, একটা লস হবে। এই হারানোর ভয়টা আমাদের তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে ঠেলে দেয়। ও, তার মানে এই সাইকোলজিক্যাল ট্রিকগুলো ব্যবহার করা হয়। হ্যাঁ, হয়। আবার নিজেরা যখন কোনো রিস্কি সিদ্ধান্ত নিই তখনও এই লস অ্যাভার্শন আমাদের প্রভাবিত করে। হয়তো আমরা বেশি সেফ খেলতে চাই, ভালো সুযোগও ছেড়ে দিই ক্ষতির ভয়ে। এই বায়াসগুলো চিনতে পারলে আমরা নিজেদের সিদ্ধান্তগুলো আরও ভালোভাবে নিতে পারি। ব্যাপারটা তো বেশ গভীর। ব্যবসা মানে শুধু হিসাব নিকাশ নয়, মানুষের মন বোঝাটাও জরুরি। দারুণ। আপনি সিস্টেম থিঙ্কিংয়ের কথাও বলছিলেন। হ্যাঁ, সিস্টেম থিঙ্কিং। কাফম্যান বলছেন ব্যবসাকে শুধু আলাদা আলাদা কিছু কাজের যোগফল হিসেবে দেখলে চলবে না, পুরোটাকে একটা সিস্টেম বা ব্যবস্থা হিসেবে দেখতে হবে। একটা সিস্টেম মানে ভর করে ইন্টারকানেক্টেড। একদম। তো সিস্টেম থিঙ্কিং মানে হলো এই কানেকশনগুলো বোঝা। শুধু একটা ডিপার্টমেন্টে খুব খাটলেই যে পুরো ব্যবসার দারুণ উন্নতি হবে তা নাও হতে পারে। দেখতে হবে পুরো সিস্টেমের ফ্লোটা কোথায় আটকে যাচ্ছে, কোথায় বটলনেক বা বাধা তৈরি হচ্ছে। বটলনেক যেমন? ধরুন আপনার মার্কেটিং খুব ভালো, প্রচুর লিড আসছে, সেলস টিমও খুব অ্যাক্টিভ, বিক্রিও হচ্ছে, কিন্তু ডেলিভারি টিম সময় মতো প্রোডাক্ট পৌঁছে দিতে পারছে না। এখানে ডেলিভারি হলো বটলনেক। এই বাধাটা দূর না করলে মার্কেটিং বা সেলসে আরও জোর দিয়েও লাভ হবে না, বরং কাস্টমার অসন্তুষ্ট হবে। ও আচ্ছা, পুরো চেনটার সবচেয়ে দুর্বল জায়গাটা খুঁজে বের করা আর সেটাকে ঠিক করা, বিচ্ছিন্নভাবে না ভেবে পুরোটাকে একসাথে দেখা। ঠিক, কোথায় একটু উন্নতি করলে পুরো সিস্টেমের আউটপুট অনেক বেড়ে যাবে সেটা খুঁজে বের করা, এটাই সিস্টেম থিঙ্কিং। দারুণ কনসেপ্ট। আর আপনি ব্যক্তিগত দক্ষতার কথাও বলছিলেন। হ্যাঁ, প্রোডাক্টিভিটি আর পার্সোনাল মাস্টারি। কারণ দিন শেষে ব্যবসা তো মানুষই চালায়, তাই যে চালাচ্ছে তার নিজের দক্ষতা, নিজের সময় আর এনার্জি ম্যানেজমেন্ট এগুলো খুব জরুরি। এখনকার দিনে তো মনোযোগ ধরে রাখাই কঠিন। সেটাই, হাজারো ডিস্ট্র্যাকশন। কাফম্যান তাই জোর দেন ফোকাসড প্র্যাকটিসের ওপর, মানে কোনো একটা জরুরি কাজে গভীর মনোযোগ দিয়ে কাজ করার ক্ষমতা বাড়ানো, মাল্টিটাস্কিং বা একসাথে অনেক কাজ করার প্রবণতা কমানো। মাল্টিটাস্কিং কি খারাপ? আসলে আমরা যেটাকে মাল্টিটাস্কিং বলি সেটা হলো খুব দ্রুত একটা কাজ থেকে আরেকটা কাজে লাফানো। এতে কোনো কাজেই গভীর মনোযোগ দেওয়া যায় না, আর ভুল হওয়ার সম্ভাবনা বাড়ে, সময়ও বেশি লাগে। কাফম্যান টাইম ব্লকিংয়ের মতো টেকনিক ব্যবহার করতে বলেন, মানে দিনের কোন সময়ে কোন কাজটা করবেন সেটা আগে থেকে ঠিক করে সেই সময় শুধু সেটাই করা। নিজের কাজ আর মনোযোগকে নিয়ন্ত্রণ করা, ভালো অভ্যাস তৈরি করা। হ্যাঁ, নিজের এনার্জি লেভেল বোঝা, কখন কোন কাজটা করলে ভালো হয় সেটা জানা, অপ্রয়োজনীয় জিনিস বা কাজকে না বলতে শেখা, এগুলো সবই পার্সোনাল মাস্টারির অংশ। তার মানে ব্যবসার সাফল্য কিন্তু শুধু বাইরের ফ্যাক্টর যেমন মার্কেট বা প্রোডাক্ট এগুলোর উপরই নির্ভর করে না। যিনি বা যারা ব্যবসাটা চালাচ্ছেন তাদের ভেতরের দক্ষতা, চিন্তা করার ধরন, অভ্যাস এগুলোর উপরেও অনেকটা নির্ভর করে। বেশ একটা হোলিস্টিক অ্যাপ্রোচ। একেবারে ঠিক বলেছেন। আর এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা কি জানেন? কি? এই সব ধারণাগুলোর ওই 5টা অংশ, মার্কেট বোঝা, সাইকোলজি, সিস্টেম থিঙ্কিং, পার্সোনাল স্কিল, এগুলোর একটা আরেকটার উপর নির্ভরশীলতা। হ্যাঁ, সেটা তো মনে হচ্ছে। যেমন ধরুন আপনি দারুণ ভ্যালু ক্রিয়েট করলেন, কিন্তু মার্কেটিং বা সেলস দুর্বল, তাহলে তো লাভ নেই। আবার ধরুন মার্কেটিং খুব ভালো, সেলসও হলো, কিন্তু ডেলিভারি খারাপ, তাহলে কাস্টমার আর আসবে না। ঠিক। আবার ধরুন সবই ভালো, কিন্তু ফিন্যান্স বা টাকার হিসাব ঠিকমতো রাখছেন না, কোথায় লাভ হচ্ছে কোথায় লস বুঝতেই পারছেন না, তাহলেও তো বিপদ। তার মানে সবকটা অংশকেই একসাথে ঠিকঠাক কাজ করতে হবে, একটা সুস্থ সমন্বয় দরকার। একদম। কোনো একটা জায়গায় দুর্বলতা থাকলে সেটা পুরো সিস্টেমটাকেই টেনে নামাতে পারে। ব্যালেন্সটা খুব জরুরি। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি নিয়ে যেতে পারি, মানে মূল কথাটা কি? আমার কাছে তো মনে হচ্ছে কাফম্যানের সবচেয়ে বড় মেসেজটা হলো ভয় পাওয়ার কিছু নেই। ব্যবসার জ্ঞানটা আসলে অত ভয়ের বা কঠিন কিছু না। একদম তাই। এটা কোনো গোপন ফর্মুলা নয় যা শুধু বিজনেস স্কুলের প্রফেসর বা বড় বড় সিইওরা জানেন। এটা একটা শেখার মতো স্কিল, অর্জনযোগ্য দক্ষতা। হ্যাঁ। মূল বিষয় হলো এই বেসিক প্রিন্সিপলসগুলো, ওই 5টা স্তম্ভ, মার্কেট, মানুষ, সিস্টেম, নিজেকে ম্যানেজ করা, এগুলো ভালো করে বোঝা। আর শুধু বুঝলে হবে না, কাজে লাগানো। হ্যাঁ, বাস্তবে প্রয়োগ করা, ছোট ছোট করে শুরু করা, পরীক্ষা করা, ভুল হবে সেখান থেকে শেখা, আবার চেষ্টা করা, ক্রমাগত শেখা আর অভিজ্ঞতা অর্জন করা, এটাই আসল।
আর এই নীতিগুলো তো শুধু বড় কোম্পানির জন্য নয়, তাই না? মোটেই না। আপনি একজন ফ্রিল্যান্সার হন বা একটা ছোট দোকান চালান বা একটা অনলাইন পেজ চালান, এমনকি কোনো নন প্রফিট অর্গানাইজেশন, সবার জন্যই এই বেসিক প্রিন্সিপালসগুলো সত্যি। এগুলো হলো যে কোনো উদ্যোগকে সফল করার ইউনিভার্সাল সূত্র আর কি। ঠিক। আর শুধু ব্যবসাতেই বা কেন, জীবনের অন্য অনেক ক্ষেত্রেও তো এই ভাবনাগুলো কাজে লাগতে পারে। নিজের টাকা পয়সা ম্যানেজ করা বা কোনো সামাজিক কাজ করা। অবশ্যই পারে। আমার কাছে আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপলব্ধি হল ব্যবসার মূল ভিত্তিগুলো আসলে বেশ সহজ, যুক্তিসঙ্গত। আমরা অনেক সময় বাইরের চাকচিক্য বা জটিলতা দেখে এই সহজ সত্যগুলোই ভুলে যাই। খুব সত্যি কথা। আচ্ছা, আলোচনাটা শেষ করার আগে যারা শুনছেন তাদের জন্য একটা প্রশ্ন রেখে গেলে কেমন হয়? হ্যাঁ, নিশ্চয়ই। আজকে আমরা কাফম্যানের যে আইডিয়াগুলো নিয়ে কথা বললাম, ব্যবসার ওই 5টা অংশ, বাজারের নিয়ম, কাস্টমারের মন বোঝা, সিস্টেম হিসেবে দেখা, নিজের প্রোডাক্টিভিটি বাড়ানো, এই সব কিছু শোনার পর আপনার নিজের কাজ বা ব্যবসার দিকে তাকিয়ে দেখুন তো, এর মধ্যে কোনো একটা জিনিস আছে যেটা আপনার মনে হচ্ছে, হ্যাঁ, এটা আমি একটু চেষ্টা করে দেখতে পারি। ইন্টারেস্টিং প্রশ্ন। কোনো একটা ছোট, একদম ছোট্ট একটা স্টেপ বা পদক্ষেপ কি নেওয়া যায় যা হয়তো আপনার কাজে বা ব্যবসায় একটা পজিটিভ পরিবর্তন আনতে পারে? সেটা হতে পারে কাস্টমারদের সাথে একটু বেশি কথা বলা, তাদের চাহিদা বোঝার জন্য, অথবা নিজের খরচের হিসাবটা আর একটু ভালো করে রাখা, বা দিনের শুরুতে ঠিক করে নেওয়া যে আজ কোন জরুরি কাজটায় ফোকাস করবেন। যে কোনো একটা ছোট্ট পদক্ষেপ। একদম। একটা ছোট্ট পদক্ষেপও কিন্তু অনেক বড় বদলের শুরু হতে পারে। এটা নিয়ে একটু ভাবলে হয়তো নতুন কোনো আইডিয়া বা কাজের দিশা পাওয়া যেতে পারে। সেটাই ভাবনার জন্য রইল।